নমস্কার, আমি ডাক্তার আসাদুল শেখ। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আমি এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ডাস্ট অ্যালার্জি। এই ডাস্ট অ্যালার্জি আমাদের খুবই পেরেশান করে। যখন কারো ডাস্ট অ্যালার্জির ধাত হয়ে যায় তখন কি করে হয়, খুবই অসুবিধা হয়। আমাদের বারবার হাঁচি হয়, নাক বন্ধ হয়ে যায়, নাকে পানি ঝরতে থাকে, এরকম শ্বাসের প্রবলেম হয়। তো এই ডাস্ট অ্যালার্জি খুব একটা মানে ক্রিটিক্যাল, মানে খুবই প্রবলেম করে, আমাদের খুবই সমস্যা করে। তো ये ডাস্ট অ্যালার্জি কোন কারণের জন্য হয়, কি কি সিমটম হয়, কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন আমরা ডাস্ট অ্যালার্জিকে ঠিক করার জন্য ব্যবহার করতে পারি, আজকে এই সব নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তা চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। তবে ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই যে যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার মোটিভেশন বাড়িয়ে দেবে, যাতে আমার ভিডিও আরো বানাতে ভালো লাগে। তা চলুন বন্ধুরা, ভিডিও শুরু করি। ডাস্ট অ্যালার্জি, যেসব লোক ডাস্ট এক্সপোজার হয়, মানে কি হয় যে যখন সে কাজ করে বা ঘরের মধ্যে থাকে তখন কি হয়, এই যে ডাস্টের যে ছোট ছোট কণাগুলো, ধুলো ধুলো বালি এসব ছোট ছোট কণাগুলো আমাদের নাকের মধ্যে দিয়ে ঢুকে যায়, তখন আমাদের ডাস্ট অ্যালার্জি হয়। আর এই যে ধুলো বালি, এগুলো কোথায় থাকে, বেশি বেশি আমাদের ঘরের মধ্যেই আমাদের এগুলো বেশি দেখা যায়। যখন আবার বাইরেতেও দেখা যায়, যখন বাতাসের সঙ্গে এইসব ধুলোবালি গুলো ঢুকে পড়ে আমাদের নাকের মধ্যে দিয়ে, তখন আমাদের হাঁচি কাশি, মনে হয় যেন সর্দি লেগে গেছে, চোখ মুখ দিয়ে পুরো পানি ঝরে, নাক বন্ধ হয়ে যায়, এইরকম সব সিমটম হয় এই ডাস্ট অ্যালার্জির কারণে। এগুলো কাদের ক্ষেত্রে হয়, যাদের ইমিউন সিস্টেম অনেকটা দুর্বল, মানে ইমিউনিটি পাওয়ার যাদের খুবই দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে এইসব প্রবলেম গুলো হয়, ডাস্ট অ্যালার্জি। আর এই ডাস্ট অ্যালার্জি হলে, এই যে ডাস্ট অ্যালার্জিকে ঘরের মধ্যে বেশি হয় যখন আমরা শুতে যাই, বেড কভারের মধ্যে, ওই কভারের মধ্যে থাকতে পারে, ফার্নিচারের মধ্যে থাকে, আবার ম্যাট্রেসের মধ্যে থাকে। এইসব কারণে আমাদের শুতে যাওয়ার সময় ঘরের মধ্যে অনেক সময়তেই এই ডাস্ট অ্যালার্জির টেন্ডেন্সিটা বেশি হয়। আর ডাস্ট অ্যালার্জি হলে এর মেন সিমটম কি হয়, মেন সিমটম ছোট থেকে শুরু হয়, অনেক বড় হয়ে যায়, বারবার রিকারেন্ট হয়। একটুখানি আচানক ঠান্ডা পানিতে হাত দিলে ঠান্ডা লেগে যাচ্ছে, বাইরে গেলে বাতাস গায়ে লাগলে ঠান্ডা লেগে যাচ্ছে, এই রকম সব সিমটম হয়। আর এর মেইন যে সিমটম, সেটা তো বলেই দিলাম, যে মাইল্ড টু সিভিয়ার, মানে ছোট থেকে শুরু করে বড় হয়ে যায়। আর ক্রনিক কেসের ক্ষেত্রে যাদের ডাস্ট অ্যালার্জি আছে, তাদের কি হয়ে যায়, যাদের ডাস্ট অ্যালার্জি আছে, সেটা যদি অনেক দিন থেকে এরকম টেন্ডেন্সি চলতে থাকে, পরবর্তীকালে তাদের সাইনোসাইটিস হয়ে যায়, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে যায়, অ্যাজমা সব থেকে বেশি প্রবলেম হয়। তবে যদি অ্যালার্জি হয়, তার কি সিমটম দেখে আমরা বুঝবো যে এর অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি আছে। মেইন যে সিমটম হচ্ছে, 1 নম্বর হচ্ছে স্নিজিং, মানে বারবার হাঁচি হবে। 2 নম্বর হচ্ছে রানিং নোজ, নাক থেকে পানি টকটক করে পড়তে থাকবে। 3 নম্বর হচ্ছে কি হবে, রেড আইজ এন্ড নোজ, নাক এবং চোখ কি হয়ে যাবে, পুরো লাল কালারের হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে কাফ, কাশি হবে। 5 নম্বর হচ্ছে ডিফিকাল্ট ব্রিদিং, কি হবে, শ্বাসেরও প্রবলেম হয়ে যাবে। এটা যখন অ্যাকুয়েট থাকে তখন এইসব সিমটম গুলো, লক্ষণগুলো দেখা যায়। আর যখন ক্রনিক হয়ে যায় তখন অ্যাজমায় পরিণত হয়, হাঁপানি শুরু হয়ে যায়। এবার কোন কারণের জন্য যে ডাস্ট অ্যালার্জি হয় সেটা আমরা বলে দিলাম। যাদের ইমিউনিটি সিস্টেম কমজোরি, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে বেশি হয়। কি কি লক্ষণ দেখা যায় সেগুলোও আমরা বলে দিলাম। এবার আসবো আমরা হোমিওপ্যাথি চিকিৎসা। হোমিওপ্যাথি চিকিৎসা এই ডাস্ট অ্যালার্জির ক্ষেত্রে খুবই সেফ এবং র্যাপিড, খুবই তাড়াতাড়ি ঠিক করে দেয় এবং পার্মানেন্টলি কমপ্লিটলি কিওর করে দেয়। তবে চলুন বন্ধুরা, আমরা একে একে হোমিওপ্যাথি মেডিসিন, ওষুধের কথা আমরা বলতে থাকি। তো ফার্স্ট নম্বর যে হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, সেটা হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম আর সাবোডিলা। তবে কি কি সিমটম থেকে আমরা এই ওষুধগুলোকে নেব, যখন দেখবো যে আমাদের নাক দিয়ে পানি ঝরছে, মানে রানিং নোজ, আর স্নিজিং, বারবার হাঁচি হচ্ছে, এইরকম যদি লক্ষণ দেখে, তাহলে আমরা অবশ্যই আর্সেনিকাম অ্যালবাম হোমিওপ্যাথিক ওষুধ আর সাবোডিলা হোমিওপ্যাথিক ওষুধটাকে ব্যবহার করব। এই দুটো ওষুধ এই ডাস্ট অ্যালার্জির ক্ষেত্রে খুবই কার্যকর ওষুধ, আর ডাস্ট অ্যালার্জিকেও পুরোপুরি কমপ্লিটলি
ঠিক করে দেয়। নেক্সট যে ওষুধের কথা আমরা বলবো সেটা হচ্ছে এলিয়াম সেপার ইউপ্রেশিয়া। তবে কোন লক্ষণ থেকে ডাস্ট অ্যালার্জির জন্য আমরা এলিয়াম সেপার ইউপ্রেশিয়া হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করব? যখন দেখব রেড ওয়াটারি আইজ এন্ড নোজ, যখন দেখব নাক এবং আখ রেড কালার হয়ে গেছে, সেই সঙ্গে ডাস্ট অ্যালার্জির সিমটম গুলো আছে, তখন আমরা এলিয়াম সেপার ইউপ্রেশিয়া হোমিওপ্যাথিক ওষুধটাকে ব্যবহার করতে পারি। এই দুটো ওষুধ ডাস্ট অ্যালার্জির ক্ষেত্রে খুবই ভালো ওষুধ। তবে নেক্সট যে 3 নম্বর যে হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো সেটা হচ্ছে অরাম ট্রিফাইলাম আর অরান্ডো। অরাম ট্রিফাইলাম হোমিওপ্যাথিক ওষুধ কোন লক্ষণ দেখে আমরা ব্যবহার করব? যখন দেখব ডাস্ট অ্যালার্জি আছে আর সেই সঙ্গে কি হচ্ছে, ইচিং অফ দ্য নোজ, নাকে খুব চুলকানি হচ্ছে, নাক দিয়ে পানি পড়ছে, হাঁচি হচ্ছে, নাকে খুব চুলকানি হচ্ছে, এত চুলকানি হচ্ছে যে চুলকে চুলকে সে রক্ত বার করে ফেলছে। এইরকম যদি লক্ষণ দেখা দিই তাহলে আমরা অবশ্যই অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জির ক্ষেত্রে আমরা অবশ্যই অরাম ট্রিফাইলাম হোমিওপ্যাথিক মেডিসিন এবং অরেন্ডো হোমিওপ্যাথিক মেডিসিন, এই দুটো হোমিওপ্যাথিক মেডিসিন ইউজ করব। নেক্সট যে হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো সেটা হচ্ছে স্পঞ্জিয়া আর পোথোজ। স্পঞ্জ আর পোথোজ হোমিওপ্যাথিক ওষুধ কোন লক্ষণ দেখে আমরা ব্যবহার করব? যখন দেখব পেশেন্টের বা রোগীর ডাস্ট অ্যালার্জি আছে আর সেই সঙ্গে তার শ্বাসের প্রবলেম, মতলব হচ্ছে ডিফিকাল্ট ব্রিদিং, শ্বাসের প্রবলেম সেই সঙ্গে অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জির কারণের জন্যই এটা হয়ে থাকে। তো এই রকম লক্ষণ দেখলে আমরা স্পঞ্জিয়া এন্ড পোথোজ হোমিওপ্যাথিক ওষুধ অবশ্যই ব্যবহার করব। এবার আমরা নেক্সট চলে যাব ব্রোমিয়াম আর ডসেরা হোমিওপ্যাথিক ওষুধ। ডসেরা আর ব্রোমিয়াম হোমিওপ্যাথিক ওষুধ কোন লক্ষণ দেখে আমরা নেব? যখন দেখব ডাস্ট অ্যালার্জি আছে আর সেই সঙ্গে সঙ্গে কাশি হচ্ছে, ডাস্ট অ্যালার্জির যে সিমটম সেইগুলো আর সেই সঙ্গে কাশিও বেশি হচ্ছে, তা এই রকম লক্ষণ দেখলে আমরা ডসেরা হোমিওপ্যাথিক ওষুধ আর ব্রোমিয়াম হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করব। ডসেরা আর ব্রোমিয়াম হোমিওপ্যাথিক ওষুধও ডাস্ট অ্যালার্জির ক্ষেত্রে খুবই মারাত্মক ওষুধ। নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে অ্যামনকার বা নাক্স ভূমিকা হোমিওপ্যাথিক মেডিসিন। যখন দেখব যে আমাদের নেজাল কনজেশন হয়েছে, নাকের ভেতরে যে মুকাস মেমব্রেন এগুলো আমাদের কনজেশন হয়ে গেছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস নিতে প্রবলেম হচ্ছে অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জির কারণে, তো মুখ দিয়ে আমাদের শ্বাস নিতে হচ্ছে, তো এই রকম যদি লক্ষণ দেখি তাহলে আমরা অবশ্যই অ্যামনকার হোমিওপ্যাথিক ওষুধ, নাক্স ভূমিকা হোমিওপ্যাথিক ওষুধ, এই দুটো হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করব ডাস্ট অ্যালার্জির ক্ষেত্রে। তা বন্ধুরা মনে রাখতে হবে যে এই সব হোমিওপ্যাথিক ওষুধগুলো খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ, যে ওষুধগুলো কি করে এই ডাস্ট অ্যালার্জির যে সিমটম, এই সিমটম গুলোকে খুব তাড়াতাড়ি রিলিফ দিয়ে দেয়। তবে কোন কোন ওষুধ আর একবার আমি বলে দিই, আর্সেনিকাম অ্যালবাম হোমিওপ্যাথিক ওষুধ, স্যাবোডিলা হোমিওপ্যাথিক ওষুধ, এলিয়াম সেপা হোমিওপ্যাথিক ওষুধ, ইউপ্রেশিয়া হোমিওপ্যাথিক ওষুধ, অরাম ট্রিফাইলাম হোমিওপ্যাথিক ওষুধ, অরেন্ডো হোমিওপ্যাথিক ওষুধ, আর কি এমনকার হোমিওপ্যাথিক ওষুধ, নাক্স ভূমিকা হোমিওপ্যাথিক ওষুধ, ব্রোমিয়াম হোমিওপ্যাথিক ওষুধ, স্পঞ্জিয়া হোমিওপ্যাথিক ওষুধ আর ডসেরা হোমিওপ্যাথিক ওষুধ, এই সব ওষুধগুলো ডাস্ট অ্যালার্জির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। আর যাদের এইরকম ডাস্ট অ্যালার্জির টেন্ডেন্সি আছে, ডাস্ট অ্যালার্জি ভালোই হচ্ছে না, তারা এই ওষুধগুলোকে অবশ্যই ব্যবহার করবে। তবে এই ওষুধগুলো আমরা কিভাবে ব্যবহার করব? যে কোনো একটা ওষুধ, যে ওষুধটা সিমটমের সঙ্গে পেশেন্টের বা রোগীর সিমটম মিলে যাবে সেই ওষুধটাই ব্যবহার করতে পারবে। আর সেই ওষুধটা ব্যবহার করলে এই ডাস্ট অ্যালার্জির লক্ষণগুলোকে খুব তাড়াতাড়ি কমিয়ে দেবে। তো কিভাবে আমরা ব্যবহার করব? যে কোনো একটা ওষুধ, সাপোজ হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম হোমিওপ্যাথিক ওষুধ ইউজ করলে কিভাবে আমরা ইউজ করব? 30 পাওয়ারের ওষুধ বা 30 পোটেন্সি 2 ফোঁটা ডাইরেক্ট জিভে, সকালে একবার, দুপুরে একবার, সন্ধিবেলা একবার, এইভাবে 2 থেকে 3 দিন ব্যবহার করতে হবে। এইভাবে 2 থেকে 3 দিন ব্যবহার করলে অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জির যে সিমটম, এই সিমটম গুলো খুব তাড়াতাড়ি কমে যাবে আর আরামও পাওয়া যাবে। আর এই যে ডাস্ট অ্যালার্জির এই প্রবলেমটাকেও কমপ্লিট ঠিক করে দেবে। 2 থেকে 3 দিন সেবন করতে হবে, ফের 15-20 দিন বন্ধ করে দিয়ে
ফের এইভাবে 2 ফোঁটা করে দিনে 3 বার, সকাল দুপুর সন্ধে 2 থেকে 3 দিন ব্যবহার করতে হবে। এইভাবে 2-3 মাস ব্যবহার করলে ডাস্ট অ্যালার্জির প্রবলেমটা চলে যাবে। তবে বন্ধুরা মনে রাখতে হবে এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনাল এন্ড এডুকেশনাল পারপাসে অনলি। যদি কেউ হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে চান তাহলে অবশ্যই কোনো না কোনো রেজিস্টার হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই সেবন করবেন। তবে বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।